এই যুদ্ধটা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আর শুধু যে ইরানের এক্সিস্টেন্সের কথা চিন্তা করি তাই না, ইরান টিকে থাকবে, ইরানের এক্সিস্টেন্সের কিছু হবে না, কিন্তু কিছু কিছু ছোট স্টেট যেগুলো এই যুদ্ধে জড়িত, যেমন আপনার কুয়েত, বাহরাইন, তারপর জর্ডান, আমি তো এখন মনে করি যে এগুলোই এক্সিস্ট করবে কিনা। যখন ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ হলো, ইসরায়েলের তারা যে মিসাইলগুলো সেগুলো কিন্তু খুব একটা কিছু করতে পারেনি, কিন্তু এখনকার যে মিসাইলগুলো তারা ছুটছে সেগুলো কিন্তু মানে ইন্টারসেপ্টেড হচ্ছে না, সেগুলো দে আর গোয়িং থ্রু। সিআইএ মনে করছে যে তাদের ঘাঁটিগুলোতে যে সুনিপুণভাবে ড্রোন হামলাটা হয়েছে, ইরান যেটি করেছে এটি পুরোটাই ডেটা দিয়ে সহায়তা করেছে রাশিয়া। না, আপনার চায়নাও তো হেল্প করছে। এখন এটা তো পরিষ্কার যে আপনার চায়নার স্যাটেলাইট তারা ইউজ করছে, রাশিয়া তাদেরকে হেল্প করছে। হ্যাঁ, কাজেই এটা আমি তো মনে করি একটা একটা বিশ্ব যুদ্ধের দিকে চলে যাচ্ছে। ইরান যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, আমেরিকা দাবি করছে, তো সেরকম একটা অবস্থায় তার প্রধান প্রতিপক্ষ যে গালফে আছে, সৌদি আরব, মিডল ইস্টে, তাকে যদি ওইভাবে একটা মানে নিউক্লিয়ার ডিল দিয়ে তাকেও ইরানের সমকক্ষ করা হয়, তাহলে একটা ব্যালেন্স হয়তো আসতে পারে। হরমুজ প্রণালী নিয়েই মানে এই ধাক্কাই সামাল দেওয়ার সামর্থ্য পৃথিবীর জন্য কঠিন হয়ে যাচ্ছে। সে জায়গায় বাব আল মানদেব যোগ হচ্ছে, হুতি যোগ হচ্ছে। যুদ্ধটা কি আগের তুলনায়, মানে এর আগে যে দুই দফা আমরা যদি বলি যে প্রথম দফায় একবার হামলা হলো, তারপর লম্বা সময় ধরে হামলা হলো, সমঝোতা হলো, এবার যেটি আবার সমঝোতার মধ্যে শুরু হয়েছে, এটি কি আগের তুলনায় আরো কয়েকগুণ বাড়লো কিনা? আপনাকে ধন্যবাদ, মালিক ভাইকে আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, বেড়েছে তো নিশ্চয়ই। এর আগেও আমি আগের কোনো এক সেগমেন্টে আমি বলেছি যে ইরানের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল যুদ্ধ বলা চলে, কিন্তু এক্সিস্টেন্সিয়ালটা আমি আরো কয়েকটা রাষ্ট্রের ক্ষেত্রে ইউজ করব। এই যুদ্ধটা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আর শুধু যে ইরানের এক্সিস্টেন্সের কথা চিন্তা করি তাই না, ইরান টিকে থাকবে, ইরানের এক্সিস্টেন্সের কিছু হবে না, কিন্তু কিছু কিছু ছোট স্টেট যেগুলো এই যুদ্ধে জড়িত, যেমন আপনার কুয়েত, বাহরাইন, তারপর জর্ডান, আমি তো এখন মনে করি যে এগুলোই এক্সিস্ট করবে কিনা ভবিষ্যতে, সেটা নিয়েই এখন চিন্তা। অনেক বছর আগে ট্রাম্প যখন প্রথম ইলেকশন করে, তখন একজন আপনার কনসারভেটিভ কি একটা বই লিখেছিল, মানে হোয়াট এভার ট্রাম্প টাচেস ডাইস, এরকম একটা টাইটেল সম্ভবত। আমি ঠিক মানে এক্স্যাক্টলি টাইটেলটা দিতে পারছি না, এরকম একটা টাইটেলই হবে আর কি। তো তাই হচ্ছে মিডল ইস্টে এখন যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে ট্রাম্প এই সমস্ত স্টেটের অবলুপ্তির কারণ হতে পারে, আমি যেটা মনে করি। জি, বইটির নাম ছিল এভরিথিং ট্রাম্প টাচেস ডাই। এভরিথিং ট্রাম্প টাচেস ডাই। এভরিথিং ট্রাম্প টাচেস ডাইস, ওরকম একটা টাইটেল আর কি। আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ। তো সেইটাই আমি দেখতে পাচ্ছি যে ট্রাম্প যখন ইনভলভ হয়েছে মিডল ইস্টে, এবং তার এই যে মানে আনইন্টেলিজেন্ট ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টের জন্য দেখেন এই যে এমওইউটা যেটা তিনি সাইন করেছিলেন, ওইটাকে উনি ধরে রাখতে পারলে ওইটাই সুন্দর একটা এক্সিট স্ট্র্যাটেজি ছিল। কিন্তু উনি আবার এই যে যুদ্ধে জড়িয়ে, এবং আমরা জানতাম যে উনি যুদ্ধে জড়াবেন, কারণ ওনার ইন্টেলিজেন্স আমরা যতটা দেখেছি, কারণ এই যুদ্ধটা তো আসলে ইসরায়েলের যুদ্ধ আমেরিকা করছে। হ্যাঁ, এবং আমি তখনও বুঝতে পেরেছি যে মানে ট্রাম্প, আমি জানি না কতটা বুঝতে পেরেছি যে সে ইসরায়েলের ট্রাপে পড়ে গেছে, সেই ট্রাপ থেকে সে বেরোনোর একটা সুযোগ ছিল, সেই সুযোগটা সে আসলে গ্রহণ করেনি, যার ফলে এখন যেটা হচ্ছে, মানে আপনি তারা গ্রাউন্ড ট্রুপ করার চেষ্টা করছে এখন, মানে চিন্তা ভাবনা করছে আর কি।
হ্যাঁ, আপনি এখনো আপনি আছে, দেখুন মানে এই এই চিন্তাটা হয়তো যতগুলো এখনো মিডল আছে। ইস্টে যতগুলো যুদ্ধ হয়েছে, যে ইরাকের যে যুদ্ধটা হলো, আসলে ইরান তো ইরাক না। আর ইরাক যখনই আক্রমণ হয়েছিল তখনকার যে সিচুয়েশন, এখনকার সিচুয়েশন তো আমেরিকার জন্য ফেভারেবল না। আপনি এখন দেখেন যে ইরানটা মানে এভরি টাইম আমেরিকা মিডল ইস্টে যায় তারা একটা কিছু লুজ করে, এবং ইরাকে তারা যখন 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 গেল গোটা দেশটাই তো তারা লুজ করেছে। হ্যাঁ, তারা এই জিনিসটা বুঝতে পারেন যে ইরাক মেজরিটি সিয়াইট, এবং সেই সুন্নিদের হাত থেকে সিয়াইটদের হাতে দেওয়া মানেই হলো দেশটাকে ইরানের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, এবং সেটাই সেটাই হয়েছে। এখন দেখেন ইরাক বোধহয় ইদানিং চিন্তা ভাবনা করছে, ইরান গভর্নমেন্ট হোক বা কোনো মিলিশিয়া গ্রুপ হোক, তারা দেখবেন যে অল্প এই যুদ্ধটা যদি চলতে থাকে অল্প দিনের মধ্যেই আপনার আহ, ইয়েটা কুয়েতটা আপনার এই সিয়াইটটা দখল করে ফেলবে। হ্যাঁ, এবং সেটা তো আহ, মানে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল কুয়েতে বা সৌদি আরবে বা এই সমস্ত ইউএইতে বা বাহরাইনে, সেগুলো তো এখন ধ্বংসই হয়ে গেছে বললে চলে। জি। আপনার সেগুলো ধ্বংস হওয়ার পরে যেটুকু রেস্কিউ করা গেছে সেগুলো রেস্কিউ করেই তো জর্ডানে নিয়ে গেছে, এবং জর্ডানে নেওয়ার পর তখন জর্ডান দেখেন প্রথম ইসে কিন্তু জর্ডানকে অ্যাটাক করা হয়নি, এখন জর্ডানকে অ্যাটাক করা হচ্ছে, কারণ ওই সমস্ত ইকুইপমেন্ট গুলো জর্ডানে শিফট করা হয়েছে। হ্যাঁ, সেগুলো যাতে ধ্বংস করা যায় সেই জন্যই তো জর্ডানে করেছে। এবং এখন দেখেন আমরা গত সামার দেখেছি 2025-এর সামার দেখেছি, যখন ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ হলো, ইসরায়েলের তারা যে মিসাইলগুলো সেগুলো কিন্তু খুব একটা কিছু করতে পারেনি, কিন্তু এখনকার যে মিসাইলগুলো তারা ছুটছে সেগুলো কিন্তু মানে ইন্টারসেপ্টেড হচ্ছে না, সেগুলো দে আর গোয়িং থ্রু। তো এবং এবং ব্যাপার হলো এখন সিআইএ আমি যেটা যেটি দেখতে পাচ্ছি এখন এটা তদন্ত করছে। আমেরিকার জন্য খুবই ভয়াবহ। জি। ইনফ্যাক্ট আমি আমেরিকাই বা বলি কেন, সারা বিশ্বের জন্য এটা কারণ একটা সিআইএ মনে ভয়াবহ করছে যে অবস্থা। তাদের ঘাঁটিগুলোতে যে সুনিপুণভাবে ড্রোন হামলাটা হয়েছে, ইরান যেটি করেছে, এটি পুরোটাই ডেটা দিয়ে সহায়তা করেছে রাশিয়া। এটি নিয়ে এর মধ্যে তদন্ত চলছে, কারণ সিআইএর এত সুরক্ষিত ঘাঁটিতে ইরান কিভাবে এত নির্দিষ্ট করে হামলাগুলো করেছে। তার মানে এটি নানা ফ্রন্টে যুদ্ধটা আসলে সংশ্লিষ্টতা আরো বাড়ছে, যেটি আপনার এখানে কাছে তো প্রশ্ন রাশিয়াই ছিল। না, আপনার চায়নাও তো হেল্প করছে। এখন এটা তো পরিষ্কার যে আপনার চায়নার স্যাটেলাইট তারা ইউজ করছে, রাশিয়া তাদেরকে হেল্প করছে। হ্যাঁ, কাজেই এটা আমি তো মনে করি একটা একটা বিশ্ব যুদ্ধের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে দেখেন আমেরিকাকে কে হেল্প করছে, তার ইউরোপিয়ান যে অ্যালায়েন্স তারাও তো তাদের আমেরিকার হেল্পে ছুটে আসছেন। হ্যাঁ, আর এখন মিডল ইস্টার্ন অ্যালাইজরা তারা তো এখন মানে আমেরিকা থেকে সরতে পারলে তারা বাঁচে। হ্যাঁ, কাজেই আমি কোনো মানে ভালো কিছু আশা করতে পারছি হয়তো না। দেখছেন না। মোহাম্মদ মালিক, আপনার কাছে জানি, এই যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে যখন যুদ্ধ কেন্দ্রিক আমাদের আলোচনাগুলো চলছে, ইরানের পারমাণবিক শক্তিশালী হয়ে ওঠা নিয়ে সবচেয়ে সবার ফোকাসটা আছে, সে জায়গায় আমরা সৌদি আরবের সাথে 30 বছর মেয়াদী একটা চুক্তি করলাম, তাদেরকে পারমাণবিক সক্ষমতা অর্জন সেখানে সহায়তা করা হবে। আজকে আবার মানে কালকের পরে আজকে আবার গিয়ে বলা হলো না, আব্রাহাম অ্যাকর্ডে না আসলে এটি করা হবে না। তো আব্রাহাম অ্যাকর্ডে তো সৌদি আরব আসার কোনো সুযোগ নেই, কারণ তাদের দেশের জনগণ সেটি মানবে না। 7 মণ ঘি জোগাড় হবে না, রাধা নাচবে কিনা। সৌদি আরবকে কেন মনে হলো যে পারমাণবিক শক্তিশালী করা উচিত? ধন্যবাদ জুয়েল। দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধটা যেভাবে শুরু করেছেন, আসলে যুদ্ধ শুরু করা কি মানে তখন সমীচীন ছিল? এটা কি সুপরিকল্পিত ভাবে যুদ্ধ শুরু করেছেন, বা অবজেক্টিভটা কি সুনির্দিষ্ট অবজেক্টিভ নির্ধারণ করে যুদ্ধ শুরু করেছেন? তা কিন্তু করেননি। এখন এমন একটা অবস্থার মধ্যে আমেরিকা পড়ে গেছে যে এখান থেকে না পারছে চলে আসতে, না পারছে এটাকে ঠিক মানে যুদ্ধটা তার দিকে সফলতা নিয়ে আসার জন্য। তো এরকম একটা অবস্থাতে তার যে প্রাথমিক ধাক্কা, সেই ধাক্কাতে সে ব্যর্থ হয়েছে আর কি। কারণ ট্রাম্পের ধারণা ছিল যে ইরানের এমনিতেও সেখানে গণ অভ্যুত্থান হয়েছে, তার ইমিডিয়েট আগেই, যুদ্ধ শুরু ইমিডিয়েট আগেই হাজার হাজার মানুষ সেখানে রাস্তায় নিহত হয়েছেন। তো তার আনপপুলারিটি রিজিমের, এবং ট্রাম্পের একটা ধারণা ছিল যে টপ লিডারদের যদি
হত্যা করা হয়, তাহলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং রিজিম চেঞ্জ হবে। আসলে আমেরিকা বলুক না বলুক, সিচুয়েশন বলে যে তাদের প্রথম এবং প্রধানতম অবজেক্টিভ ছিল আহ, এটা মানে ইরান রিজিমে চেঞ্জ করার, রিজিম পরিবর্তন করে আমেরিকার অনুগত একটি সরকার সেখানে বসিয়ে দেওয়া। এটা ছিল ফার্স্ট, কিন্তু সেটি হয়নি। দেখুন, প্রায় 50 জন সর্বোচ্চ নেতা সহ 50 জন সামরিক বেসামরিক নেতৃত্ব, তাদেরকে প্রথম দিনেই তাদের টার্গেট হিট করেছে এবং তাদের হত্যা করা হয়েছে। কিন্তু আসলে কি ঘটলো না, পরবর্তী কিন্তু আমরা দেখলাম সৌদিকে কেন, মানে যে জনগণ সৌদিকে তো কেন রাস্তায় শক্তিশালী আসেই, করার দরকার কারণ হচ্ছে এখন, যেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে বলা হচ্ছে যে না, এটি মধ্যপ্রাচ্যে কারো কাছে থাকতে পারবে না, সেখানে সৌদিকে কেন নিজে থেকে না, সহায়তা অফার করা সেটাই হচ্ছে? সেটাই বললাম যে এখন যখন এরকম একটা হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হলো মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে, তখন আমেরিকা চিন্তা করলো যে সৌদি আরবকে যদি আমরা এরকম একটা নিউক্লিয়ার ডিলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দুটি জিনিস হতে পারে। একটি জিনিস হলো, দেখুন, সৌদি এবং ইরানের মধ্যে কিন্তু একটা ঐতিহাসিক দ্বন্দ্ব সবসময় আছে। সে দ্বন্দ্বটা কি? রিলিজিয়াসলি একটা কনফ্লিক্ট, শিয়া এবং সুন্নি, এই এই দ্বন্দ্বটি সবসময় আছে। কাজে ইরান যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে, আমেরিকা দাবি করছে, তো সেরকম একটা অবস্থায় তার প্রধান প্রতিপক্ষ যে সে গালফে আছে, সৌদি আরব, মিডল ইস্টে, তাকে যদি ওইভাবে একটা মানে নিউক্লিয়ার ডিল দিয়ে তাকেও ইরানের সমকক্ষ করা হয়, তাহলে একটা ব্যালেন্স হয়তো আসতে পারে। এই একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে এটাকে যুদ্ধের যে বর্তমান যে পরিস্থিতিকে মোড় ফিরিয়ে দেওয়া, মিডল ইস্টের অন্যান্য সম্পৃক্ত দেশগুলোর মধ্যে মেরুকরণটি একটু সুস্পষ্টভাবে অন্যরকম হবে এই এই প্রোগ্রামের আওতায়, এই ডিলের ফলে। যেমন ধরেন ইসরায়েল স্ট্রংলি এটা অপোজ করেছে, মানে সৌদি আরবকে যে নিউক্লিয়ার ডিল যেটি ট্রাম্প করতে যাচ্ছেন, এটাতে ইসরায়েলের চরম আপত্তি আছে। কারণ ইসরায়েলের চাওয়াটা আবার ভিন্ন রকম। ইসরায়েলের চাওয়াটা কি ছিল? যে পুরো গালফ এবং মিডল ইস্টের কর্তৃত্বটা এককভাবে ইসরায়েলের কাছে থাকবে। যতগুলো রাষ্ট্র সেখানে আছে, তারা সবাই তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে এবং মানে তার সাথে আমেরিকার বন্ধু হতে বন্ধুত্ব। পারে সৌদি আরব, কিন্তু ইসরায়েলের তো বন্ধু নয়, সেই কারণে না, ইসরায়েল না, চায় না না, সহজ না, অঙ্ক। সেইটাই হ্যাঁ। না, ইসরায়েল বন্ধু নয়। এখন দেখুন, সেই জন্য ইসরায়েল এটা আপত্তিটা করেছে। ট্রাম্প যে কারণেই করুক না কেন, ইসরায়েল কিন্তু এটা স্বাভাবিকভাবে নেয়নি। কারণটি হলো যে এই সৌদি আরবের এমবিএস কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করার প্রশ্নই আসে না, যে পর্যন্ত স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের উৎপত্তির জন্য সক্রিয়, মানে ওই রকম অ্যাক্টিভ কোনো কাজ না হবে, সে পর্যন্ত ইসরায়েলের সম্পর্ক নরমালাইজেশন করার কোনো সুযোগ নেই। আবার ইসরায়েলের দাবি হলো, ট্রাম্প বলে দিয়েছেন নেতানিয়াহুর মানে আবেদনের প্রেক্ষিতে যে আব্রাহাম অ্যাকর্ডে জয়েন না করলে, ইসরায়েলের সাথে নরমালাইজেশন না করলে এই ডিলটা কার্যকর হবে না। তো এখন দেখুন যে যে উদ্দেশ্যেই ট্রাম্প এটি করে থাকুন না কেন, এই ডিলটি করার উদ্যোগ নেন না কেন, এটি কিন্তু সফল হয়নি। তার সফল হয়নি এই জন্য এমএস বলেছিলেন যে ইরান যদি পারমাণবিক শক্তির ধর দেশ হয় তাহলে তার দেশও হবে, মানে এটি কি মিন করছে যে ইরানের পারমাণবিক শক্তিধর হওয়াটা কোনোভাবে ঠেকানো আর যাচ্ছে না, এখন সৌদি আরবকে দ্রুত প্রস্তুত করতে হবে, এমন কোন ইঙ্গিত আছে? আমি তো সেটাই বললাম যে ওই যে দ্বন্দ্ব যেটা ছিল, সিরিয়া সুন্নির দ্বন্দ্ব দুইটা স্টেটের মধ্যে, যেহেতু ইরানকেও উনি পারলেন না, ইরানের পরিকল্পনাকেও ধ্বংস করতে পারেনি, ইরানের রিজিমও চেঞ্জ করতে পারেনি, বর্তমানে কমপ্লিটলি ব্যর্থ ট্রাম্প ইরান যুদ্ধে। তো এরকম একটা অবস্থায় যদি ওইখানে আরেকজন ইসরায়েলের প্রতিপক্ষ দাঁড় করানো যায়, ইরানের প্রতিপক্ষ দাঁড় করানো যায়, তাহলে ইরানকে নিউট্রালাইজ করার একটা সুযোগ হয়তো আসতে পারে।